এখন আমরা আমার আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো। উনি হচ্ছে আমার নিজের যে বিভাগ, ওই বিভাগের লোক, রংপুরের লোক উনি। তো মাহবুব ভাইও আজকে ডকুমেন্ট পেয়ে গেছে ইতালিতে, এখন বৈধ। উনি ইতালিতে কাজও করতেছেন আলহামদুলিল্লাহ। তো ওনার পুরো জার্নিটা আজকে আমরা শোনার চেষ্টা করব, যে উনি কিভাবে আসলে ইতালিতে আসলেন এবং ইতালিতে এখন ওনার অবস্থা কেমন এবং উনি কত টাকা ইনকাম করতেছেন, A to Z নিয়ে আজকে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো মাহবুব ভাই, আজকে তো ডকুমেন্ট পেয়ে গেলেন, তো কেমন লাগতেছে? জি, শুরুতেই আমি আপনার চ্যানেলের সকল দর্শককে সালাম দিতে চাই, এবং সেই সাথে আমি এতটুকু জানাইতে চাচ্ছি যে আজ দীর্ঘ 1 বছর পরে, মানে আমার বাংলাদেশ থেকে বের হয়ে ইতালি আসার 1 বছর পরে আমি আজকে খুবই আনন্দিত যে ইতালির মাটিতে, ইউরোপের ভিতরে একটা অন্যতম, মানে আমাদের বাংলাদেশে এবং আদার্স কান্ট্রির মানুষের একটা স্বপ্নের দেশ ইতালি, সেই ইতালির আমি বৈধতা পেয়েছি এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে আমি গ্রিন কার্ড পেয়ে এ দেশে থাকার আমার চিন্তা ভাবনা আছে, ফিউচার প্ল্যান আর কি। তো আমি বাংলাদেশ থেকে কিভাবে ইতালিতে আসলাম এটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে, বাংলাদেশ থেকে আমি 2013 সালের মে মাসে আমি ফাইল জমা দিই সার্বিয়ার জন্য ফাইল জমা দিই। সেটি ছিল আমি যে প্রতিষ্ঠানে জব করতাম বাংলাদেশে, সেই প্রতিষ্ঠানের একটি কনসাল্ট ডিপার্টমেন্ট ছিল। সেই ডিপার্টমেন্টে ওরা দেশের বাইরে লোক পাঠায়। তো তাদের মাধ্যমে আমি যোগাযোগ করে তারা দেখি যে সার্বিয়াতে কিছু লোক তাদের রিক্রুটমেন্ট করবে, সেই হিসাবে আমি সার্বিয়ায় আমার ফাইলটা জমা দিই। দেওয়ার 15 দিন পরে আমি ওয়ার্ক পারমিট পেয়ে যাই। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমি তাদেরকে আরও প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস দিই, আমার সিভি এবং আরও কিছু ডকুমেন্টস দেওয়ার পরে আমার 1 মাসের মধ্যে ওরা আমাকে প্রি ভিসার একটা ইস্যু করে। সেই প্রি ভিসা পাওয়ার পরে ওরা আমাকে বলল যে আপনার পাসপোর্টটি আমাকে জমা দেবেন, আমরা আপনার পাসপোর্ট ইন্ডিয়ায় পাঠাবো, ইন্ডিয়ায় আপনাদের যেতে হবে না। তো সার্বিয়ার ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট যে ইন্ডিয়ায় যাওয়ার কোনো প্রয়োজন হয় না। পাসপোর্টটা পাঠিয়ে দিলে ওরা সেই পাসপোর্টে, ওদের ওখানে লোক আছে, সেই লোকের মাধ্যমে ওরা এম্বাসি ফেস করে পাসপোর্টে ভিসা করায় নিয়ে বাংলাদেশে আবার আমাদের কাছে ডিস্ট্রিবিউশন করে। তো সব মিলিয়ে আমার ফ্লাইট ছিল 2023 সালের 15ই আগস্ট আমি দেশ ত্যাগ করি। সেখান থেকে আমি দুবাই। সার্বিয়া থেকে আসতে আমার ওই সময়, যেহেতু আমি আমার যে অফিসে কাজ করতাম তাদেরই একটা ডিপার্টমেন্ট ছিল, তো আমার সব মিলে সেখানে 4 লক্ষ টাকা খরচ হয়েছে, মানে বাংলাদেশ থেকে সার্বিয়া। তারপরে আমি সার্বিয়াতে আসি। সার্বিয়াতে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমি জব করতাম, সেখানে কাটিং ডিপার্টমেন্টে ছিলাম। বাংলাদেশের মতো গার্মেন্টস আর কি, বিশাল ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে তৈরি হতো যে হ্যাভি ওয়েট জ্যাকেটগুলো, ইউরোপ, আমেরিকা এবং ফ্রান্স, এই কয়েকটা কান্ট্রিতে যেত। তো সেখানকার কাটিং ডিপার্টমেন্টটা আমি পরিচালনা করতাম। স্যালারি ওখানে থাকা খাওয়া ছিল 70,000 টাকা, ওখান থেকে বাংলাদেশে পাঠানো যেত। তো তারপরে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি সার্বিয়াতে স্টে করব, কিন্তু 2-3 মাস যাওয়ার পরে আমরা যারা আসছিলাম বাংলাদেশ থেকে সবাই ইতালিমুখী, মানে তাদের চিন্তা ভাবনা যে আমরা ইতালিতে যাব এবং সেখানে ফিউচার করব। তো সেই জন্য আমারও থাকা হয় নাই, তাদের সাথে আমিও চলে আসছি। তো আসার পরে আলহামদুলিল্লাহ এখন ইতালিতে ভালো আছি। সার্বিয়া থেকে ইতালি আসলে যে জার্নি, এটা একটু ছোট্ট করে বলতেন? সার্বিয়া থেকে আমরা বসনিয়া আসি। বসনিয়া এসে কিছুদিন ছিলাম, 1 সপ্তাহ 10 দিন ছিলাম। সেখান থাকার পরে আমরা ক্রোয়েশিয়া ঢুকেছি, ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া থেকে ইতালি। অবশ্যই জার্নিটা এতটা সহজ ছিল না, জার্নিটা একটু কঠিন ছিল। এখানে গেমের একটা মাধ্যম আছে, তো গেম দিয়ে আসতে হয়, দালাল ধরতে হয়। বিশেষ করে এখানে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে এখানে পাকিস্তানি এবং আফগানি দালাল বেশি। তো আফগানিদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। এরা অনেক সময় কি করে,
জঙ্গলে নিয়ে এসে অনেক সময় জিম্মি করে বাড়ি থেকে টাকা আদায় করে। তো এরকম ইয়ার মধ্যে আমার পড়তে হয় নাই। তো আমি মোটামুটি কিরকম খরচ হয়েছিল আমার সার্বিয়া থেকে ইতালি আসতে আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে। 7 লাখ টাকা দিয়ে আপনি হ্যাঁ, 7 লক্ষ টাকা দিয়ে আমি ইতালিতে প্রবেশ করেছি। আর ইতালিতে আসার পরে ফার্স্টে আমি ত্রিস্তে উঠি, ত্রিস্তে শহরে আসি। আমরা এখন যে জায়গাটাতে আছি এটি ত্রিস্তে আর কি, ত্রিস্তের সাগর পাড়। ত্রিস্তে শহর অনেক সুন্দর। আপনারা যারা ইতালিতে আছেন এবং ইউরোপে আছেন, আমি আহ্বান করব যে আপনারা ত্রিস্তে এসে ঘুরে যাবেন আর কি। তো আলহামদুলিল্লাহ ত্রিস্তে থেকে ডকুমেন্ট পেয়েছি আজকে, এবং আমি একটা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করতেছি। সেখানে কাজ আমাকে 8 ঘন্টা করতে হয়। 8 ঘন্টায় আমার মোটামুটি একটা ভালো স্যালারি আর কি তারা দেয়, যে বাংলাদেশে আমি সবকিছু বাদ দিয়েও আমি 1,30,000 মতন পাঠাইতে পারি আর কি। আস্তে আস্তে এটা বাড়বে, আমি যত এক্সপিরিয়েন্স গ্যাদার করব সেই এক্সপিরিয়েন্সের আলোকে স্যালারিও ইনক্রিজ হবে। তো আমি একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে ইউরোপের মাটিতে কেউ যদি আসে, তাকে ফার্স্ট থিঙ্ক করতে হবে যে আমি কঠোর পরিশ্রম করতে পারবো কিনা। মানে পরিশ্রম করতে হবে এবং কোনো কাজকে ছোট মনে করা যাবে না, হোক সেটা যে কোনো কাজ। কারণ আমি দেখছি যে ইউরোপিয়ানরা এরা যত বয়স্কই হোক, এদের যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, এরা অলওয়েজ কাজ করে। আমি যে রেস্টুরেন্টে কাজ করি, এই রেস্টুরেন্টের 2 জন বৃদ্ধ আছেন। একজনের বয়স 82 বছর আর একজনের বয়স 75 বছর। 2 জনাই সকালে আসে এবং হলো যে বিকালে তারা বাসায় যায়। নিজেদের রেস্টুরেন্ট, কিন্তু তারাও এখানে কাজ করে, পার্টিসিপেট করে। তো এখানে কাজ এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। কাজ এবং পরিশ্রম যদি কেউ করতে পারে, তার জন্য ফিউচার অনেক ভালো এই দেশে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। মাহবুব ভাইয়ের জীবনের যে ইউরোপ আসার যে কাহিনীটা, এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু জানতে পারলাম, যেটা আপনি যদি ইউরোপে আসতে চান, যে ইতালি, ফ্রান্স বা পর্তুগাল সরাসরি ফাইল জমা না দিয়ে ছোট ছোট যে দেশগুলো আছে, সার্বিয়া, কসোভো, বসনিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, এই দেশগুলোতে আপনারা ট্রাই করেন। আমরা কিন্তু আগেও আমাদের গ্রুপে অন্যান্য দেশের স্টোরি আমরা পরিচালনা করছি। দেখেন, উনি কিন্তু সার্বিয়াতে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে ভিসা পেয়ে চলে আসছেন। সো আপনারা যদি সার্বিয়াতে ফাইল দেন, তাহলে হয়তো দ্রুত ভিসা করে চলে আসতে পারবেন। এটা একটা পজিটিভ জিনিস। আর একটা সবার কিন্তু একটা কথা, ইউরোপে আসলে আপনাকে কাজ করতে হবে। সো আপনি যদি ইউরোপে এসে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বেটার ফিউচার এখানে করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।